আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি রওশন আরা বেগম, সহযোগী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, লালমোচে মহিলা কলেজ। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। এজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। আরো ধন্যবাদ জানাই লালমোটিয়া মহিলা কলেজের কলেজ কর্তৃপক্ষকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সেটি তোমরা গত ক্লাসে পড়েছো এবং প্রথম অধ্যায়ে আলোচনা হয়েছে। প্রথম অধ্যায়ের পরবর্তী অংশ আজকে আলোচনা করব। তাহলে আমরা দেখে নিই। আমরা গত ক্লাসের সূত্র ধরে আজকের পরবর্তী অংশ, যে চ্যাপ্টারটা ছিল চ্যাপ্টার 1, ইভ্যালুয়েশন অফ থিওরিজ ইন সোশ্যাল ওয়ার্ক। এখানে আমরা গত ক্লাসে মনোসমীক্ষণ তত্ত্ব পড়েছিলাম। আজকে আমরা পড়ব সিস্টেম থিওরি, ব্যবস্থা তত্ত্ব, রোল থিওরি, ভূমিকা তত্ত্ব, লার্নিং থিওরি, শিক্ষণ তত্ত্ব, লেভেলিং থিওরি, লেভেলিং তত্ত্ব এবং অ্যাটাচমেন্ট থিওরি, সংযুক্তি তত্ত্ব। সমাজকর্ম যখন অনুশীলন করা হয় তখন বিভিন্ন তত্ত্বের প্রয়োগ লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে প্রধান যে সমস্ত তত্ত্ব রয়েছে সেগুলো হচ্ছে সাইকোঅ্যানালিটিক থিওরি বা মনোসমীক্ষণ তত্ত্ব, সিস্টেম থিওরি, তারপরে হচ্ছে রোল থিওরি, লার্নিং থিওরি, লেভেলিং থিওরি, অ্যাটাচমেন্ট থিওরি, টাস্ক সেন্টার থিওরি, ক্রাইসিস থিওরি, কগনিটিভ থিওরি, গেস্টাল্ট থিওরি এবং সাইকোসোশ্যাল থিওরি। এই তত্ত্বগুলো সমাজকর্ম অনুশীলনে বিভিন্নভাবে প্রয়োগ করা হয়। প্রথমে আমরা চলে আসি সিস্টেম তত্ত্ব বা ব্যবস্থা তত্ত্ব। এখানে আমরা জানি যে সমাজকর্ম পরিবেশের চাহিদা এবং মানুষের যে অভিযোজন ক্ষমতা, এই দুইয়ের আন্তঃক্রিয়ার ক্ষেত্র হিসেবে কাজ করে। তাহলে সিস্টেম বলতে পরস্পর সম্পর্কযুক্ত বিভিন্ন অংশের সমন্বয়ে যখন একটি সামগ্রিক রূপ গড়ে ওঠে তখন সেটাই হচ্ছে সিস্টেম। তাহলে এর মূল বিষয় কি দেখো, আমি স্লাইডে লিখেছি যে সমাজকর্ম পরিবেশের চাহিদা এবং মানুষের অভিযোজন ক্ষমতা এই দুইয়ের আন্তঃক্রিয়া ক্ষেত্র হিসেবে কাজ করে। এই তত্ত্বের মূল বিষয় হচ্ছে দ্য হোল ইজ মোর দেন সাম অফ দ্য পার্টস, অর্থাৎ সমগ্র তার অংশসমূহের সামষ্টিক অপেক্ষা বড়। এখন এই যে আমরা দেখতে পাই যে প্রতিনিয়ত ব্যক্তি এবং সমাজকে ঘিরে যে দ্বন্দ্ব আমরা দেখতে পাই বা যে সংঘাত দেখা দেয় এবং পারস্পরিক যে নির্ভরশীলতা, ক্রিয়া প্রতিক্রিয়া, জীবন ভিত্তিক যে উপাদান, কাঠামো প্রভৃতি উপলব্ধিতে এই তত্ত্ব সাহায্য করে। তাহলে বর্তমানে এটি একটি জনপ্রিয় তত্ত্ব সিস্টেম থিওরি। এই সিস্টেম থিওরি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি তত্ত্ব। তাহলে সমাজে কি রয়েছে? রয়েছে মানুষ, রয়েছে পরিবেশ, আর রয়েছে সমস্যা। তাহলে এই তত্ত্ব প্রত্যেক মানুষকে একান্ত এককভাবে এবং একই সাথে সামষ্টিকভাবে বুঝতে সাহায্য করে। সমাজের কোনো অংশে সমস্যা দেখা দিলে গোটা সমাজই তখন ক্ষতিগ্রস্ত হয়। এটা আমরা সবাই জানি যে কোনো সমস্যা যখন দেখা দেয় তখন গোটা সমাজটাই হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে মূলত সিস্টেম বা ব্যবস্থাকে কেন্দ্র করে কিন্তু সিস্টেম যে তত্ত্ব, এই তত্ত্বটার উদ্ভব ঘটেছে। আমরা পরবর্তী স্লাইড দেখি। আমরা এখন দেখব যে ক্লাসিফিকেশন অফ সিস্টেম থিওরি। এই যে সিস্টেম তত্ত্বের যে শ্রেণীবিভাগ, এটা আমরা লক্ষ্য করি যে সিস্টেম তত্ত্বের দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে, তোমরা স্লাইডে খেয়াল করো, একটা হচ্ছে জেনারেল সিস্টেম থিওরি বা যেটাকে আমরা বলছি সাধারণ সিস্টেম তত্ত্ব, আর একটা হচ্ছে সোশ্যাল সিস্টেম থিওরি বা সামাজিক সিস্টেম তত্ত্ব। এখানে এই যে সাধারণ সিস্টেম থিওরিটা বলতে আমরা কি বুঝি একটু আলোচনা যাই।
সাধারণ সিস্টেম তত্ত্ব এমন একটি ধারণাগত বিষয় যা মানুষ এবং সমাজের যে আচরণ সামগ্রিকভাবে ব্যাখ্যা করে। মানুষ এবং সমাজের আচরণকে এটা সামগ্রিকভাবে ব্যাখ্যা করে। এখানে সিস্টেমের ভেতর মানুষ এবং সমাজের মধ্যকার পরস্পর ক্রিয়াশীল বিভিন্ন বিষয় উল্লেখ এবং যে সমস্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা এই উপাদানগুলোকে স্থায়ী এবং ভারসাম্য স্থাপনে সাহায্য করে তাদের ব্যাপারেও কিন্তু উল্লেখ থাকে। তাহলে এক্ষেত্রে সিস্টেমের মধ্যে একটা নির্দিষ্ট সীমা থাকবে, ভূমিকা থাকবে, সম্পর্ক থাকবে এবং মানুষের মধ্যে যে ইনফরমেশন ফ্লো বা তথ্য প্রবাহ সেটা কেমন আছে সে সম্পর্কে কিন্তু উল্লেখ থাকবে। এখন আমরা আসি সামাজিক সিস্টেম তত্ত্বে। সামাজিক সিস্টেম তত্ত্ব সমগ্রের মধ্যে যে সমস্ত উপাদান আছে তাদের যে মধ্যকার সম্পর্কের উপর জোর দেয়, ব্যক্তি মধ্যকার, দল মধ্যকার, সমষ্টি মধ্যকার এবং পরিবেশের মধ্যে যে পরস্পর যে প্রভাব বিস্তারকারী যে সমস্ত উপাদান রয়েছে তাদের মধ্যকার সম্পর্কের উপরও কিন্তু এই তত্ত্বটি গুরুত্ব আরোপ করে। এবার চলে আসি কনসেপ্টস এন্ড ডাইমেনশনস, ধারণা এবং দিক। এখানে যে কনসেপ্ট গুলো আছে সেগুলো প্রথমেই হচ্ছে সিস্টেম বা ব্যবস্থা। স্লাইডে লেখা আছে, তোমরা দেখো যে সিস্টেম বা ব্যবস্থা। এখানে এই সিস্টেম কিন্তু আবার তিন ধরনের, একটা হচ্ছে ধারণাগত বা কনসেপচুয়াল, আরেকটা হচ্ছে রিয়েল বা বাস্তব এবং গুণগত বা ভাবগত, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে দেখো যে বাস্তব যে সিস্টেম বা রিয়েল সিস্টেম হলো জীবন্ত বা অস্তিত্বশীল, এটাকে আমরা বলছি লিভিং, ঠিক আছে, এটাকে বলছি আমরা লিভিং এবং এটাকে পর্যবেক্ষণ করা যায়। আর অন্যদিকে এই যে ভাবগত বা গুণগত ব্যবস্থা সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। এটা হলো আচরণের বিভিন্ন শ্রেণী যা প্রকৃত বাস্তব ব্যবস্থা হতে অনুধাবন বা উপলব্ধি করা যায়। তাহলে এরপরে এই যে আমরা বললাম যে সিস্টেমের মধ্যে তিন ধরনের হয় এই সিস্টেমটা, সেটা হচ্ছে একটা কি হচ্ছে কনসেপচুয়াল, একটা রিয়েল, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এটা আমরা আলোচনা করলাম। এরপরে দেখি আমরা, তারপরে আছে যে সীমানা, যেটা বাউন্ডারি। সীমানা মূলত একটা গঠন যা সিস্টেমের ভেতরে বা বাইরে কি থাকবে তা নির্ধারণ করে দেয়। এরপরে আছে ইম্পর্টেন্ট অফ এনার্জি বা শক্তির আমদানি। এখানে এইটা বলতে সিস্টেম বা ব্যবস্থার মধ্যে শক্তি জাতীয় উপাদানের সন্নিবেশকে বোঝায়। থ্রো আউট, যেটা হচ্ছে যে প্রক্রিয়া যে আমদানিকৃত যে শক্তির উপর ব্যবস্থাটা ক্রিয়াশীল হয় সেটাই হচ্ছে থ্রো আউট। এরপর আসে ফলাফল বা আউটপুট, যেটা হচ্ছে কোনো সংশোধন কার্যের জন্য গৃহীত কার্য উপাদানগুলোর সংশোধিত রূপ। এনট্রপি, এটা এই সিস্টেমের অন্তর্গত উপাদান এবং শক্তিগুলোর রিক্ততা এখানে বোঝানো হয়েছে। আর নেট এনট্রপি, এটা মূলত জীবন্ত ব্যবস্থার এক প্রবণতা যার কারণে উক্ত ব্যবস্থাকে যে পরিমাণ শক্তি রপ্তানি করছে তা অপেক্ষা অধিক শক্তি আমদানি করছে। এরপর পুনঃ প্রত্যাবর্তন, এটা উন্মুক্ত সিস্টেমের একটা বৈশিষ্ট্য। এক্ষেত্রে উন্মুক্ত সিস্টেম কিভাবে কাজ করছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় এবং এই তথ্যগুলো পুনরায় ওই ব্যবস্থাকে পরিচালনা এবং পথ দেখাতে ইনপুট হিসেবে কাজ করে। তাহলে সিস্টেম কিন্তু আবার পরিবেশকেও প্রভাবিত করে। এখন এই যে মূলত যে পরিবেশকে প্রভাবিত করে এবং পরিবেশ কর্তৃক আবার প্রভাবিত হওয়ার একটা সামগ্রিক যে প্রক্রিয়া সেটা হচ্ছে ফিডব্যাক, যেটা আমরা বললাম ফিডব্যাক, পূর্ণ প্রত্যাবর্তন বাংলায়। তাহলে এই যে এরপর রয়েছে উপব্যবস্থা বা সাবসিস্টেম, যেখানে প্রত্যেক সিস্টেম ব্যবস্থারই কিন্তু একটা উপব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে দুই ধরনের উপব্যবস্থা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে সাধারণ উদ্দেশ্যে উপব্যবস্থা, এটা জেনারেল পারপাস সাবসিস্টেমস, আর বিশেষ উদ্দেশ্যে উপব্যবস্থা, স্পেশাল পারপাস সাবসিস্টেমস। তো সাধারণ উদ্দেশ্যমূলক উপব্যবস্থা বৃহৎ ব্যবস্থাতে কোনো বিশেষায়িত ভূমিকা পালন করে না। অপরদিকে যদি আমরা বলি যে বিশেষ উদ্দেশ্যে উপব্যবস্থা বিশেষ ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা আসি 10 নম্বর, এখানে লেখা আছে পৃথকীকরণ বা ডিফারেন্সিয়েশন। পৃথকীকরণ আমরা বলতে পারি যে এমন একটা কনস্ট্রাক্ট বা গঠন যা সময়ের প্রেক্ষিতে সিস্টেমের মধ্যকার যে বিকাশ ধারা বা ডেভেলপমেন্টের যে সিকোয়েন্স রয়েছে এবং পরিবর্তনকে অথবা অপৃথকীকরণ যে সমগ্র থেকে পৃথকীকরণ অংশে গমনাগমন করে সেটা। এরপরে আমরা আসছি সোশ্যাল ওয়ার্ক সিস্টেম থিওরি, সমাজকর্ম এবং সিস্টেম যে তত্ত্ব সেই তত্ত্বের কাছে আমরা আসছি। এখন আমরা পড়ি যে এখানে কিন্তু 4টি উপসিস্টেম রয়েছে। একটা হচ্ছে প্রথমটা এখানে লেখা আছে, আমি লিখে দিয়েছি স্লাইডে, দ্য চেঞ্জ এজেন্ট সিস্টেম, যেটাকে বলা হচ্ছে পরিবর্তনের প্রতিনিধি ব্যবস্থা, ক্লায়েন্ট সিস্টেম সাহায্যার্থী ব্যবস্থা,
টার্গেট সিস্টেম লক্ষ্য ব্যবস্থা, এরপরে আছে দ্য অ্যাকশন সিস্টেম, এটা হচ্ছে কার্যকর ব্যবস্থা। এখন প্রথমে আমরা আসি পরিবর্তন প্রতিনিধি ব্যবস্থা বা দ্য চেঞ্জ এজেন্ট সিস্টেম। তো এখানে সমাজকর্মীরা কিন্তু পরিবর্তন সাধন করে, মূলত ব্যক্তি বা তার পরিবেশের মধ্যে যে পরিবর্তন সাধন করে, ব্যক্তির সমস্যা সমাধান করাই হচ্ছে সমাজকর্মীর মুখ্য উদ্দেশ্য, সমাধানে সাহায্য করা, এটা হচ্ছে সমাজকর্মীর মুখ্য উদ্দেশ্য, আমরা সবাই জানি। তাহলে সমাজকর্মী কি করছে? পরিবর্তনের একটা প্রতিনিধি হিসেবে কাজ করছে। সমাজকর্মী পরিবর্তনের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তাই ব্যক্তির সমস্যার যে কার্যকর সমাধানের জন্য সমাজকর্মী ছাড়াও কিন্তু আরো অনেকের, অর্থাৎ ধরো অপেশাদার ব্যক্তির সাহায্য নেওয়া দরকার হয়, এরাও কিন্তু পরিবর্তনের প্রতিনিধি হিসেবে বিবেচিত। আবার সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা পরিস্থিতি পরিবর্তনে সমাজকর্মী এবং অন্যান্য যারা অবদান রাখবেন তাদের সকলকে নিয়ে গড়ে উঠেছে এই পরিবর্তন প্রতিনিধি। এরপর আমরা চলে আসি সাহায্য ব্যবস্থা বা ক্লায়েন্ট সিস্টেম, সাহায্যার্থী ব্যবস্থা, ক্লায়েন্ট সিস্টেম। তাহলে সাহায্যার্থী হলো সেই ব্যক্তি বা দল সমাজকর্মীর সেবা প্রার্থনা করে, কেমন? তারপরে সমাজকর্মীর সেবা হতে উপকৃত হওয়ার প্রত্যাশা করে, সমাজকর্মীর সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হয়। এখানে অবশ্য একটা বিষয় উল্লেখযোগ্য যে সব ক্ষেত্রে সমস্যাগ্রস্ত ব্যক্তি বা সাহায্যার্থী সমাজকর্মীর কাছে সাহায্য প্রার্থনা করতে আসে না। অনেক সময় সমাজকর্মীকে রাষ্ট্র বা সমাজের পক্ষ থেকে সমস্যাগ্রস্ত ব্যক্তি বা দলের সাহায্যে এগিয়ে আসতে হয়। তো যেভাবেই হোক না কেন, পরিবর্তনের প্রতিনিধি ব্যবস্থা যে ব্যক্তি বা দলকে সাহায্য করতে চায় তাকে নিয়ে গড়ে উঠে সাহায্যার্থী ব্যবস্থা বা ক্লায়েন্ট সিস্টেম। এখানে 2 নাম্বার যেটা বি দেওয়া আছে, দ্য ক্লায়েন্ট সিস্টেম। এখন আমরা আসি দ্য টার্গেট সিস্টেম বা লক্ষ্য ব্যবস্থা। সমস্যা সমাধানের জন্য পরিবর্তন প্রতিনিধি ব্যবস্থা যাদের মধ্যে পরিবর্তন আনতে চায় সেটা তাকে নিয়ে গড়ে উঠেছে যে এটা দ্য টার্গেট সিস্টেম। তো এখানে সাহায্যার্থী ব্যবস্থা এবং লক্ষ্য ব্যবস্থা প্রায় কিন্তু একে অন্যের সাথে মিশে যায়। আর সাহায্যার্থী ব্যবস্থা লক্ষ্য ব্যবস্থা পরিণত হতে পারে যদি পরিবর্তন প্রতিনিধি মনে করেন যে সাহায্যার্থী ব্যবস্থার মধ্যেই পরিবর্তন আনার প্রয়োজন। মোট কথা হলো পরিবর্তন প্রতিনিধি যাদের পরিবর্তন আনতে চায় তারাই কিন্তু লক্ষ্য ব্যবস্থার অন্তর্ভুক্ত। এরপর রয়েছে দ্য অ্যাকশন সিস্টেম বা কার্যকর ব্যবস্থা। পরিবর্তন প্রতিনিধি লক্ষ্য ব্যবস্থা পরিবর্তন আনার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এবং বিভিন্ন ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানকে এ সকল কর্মসূচির সাথে যুক্ত করে। এই সমস্ত ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানকে নিয়ে গড়ে ওঠে কার্যক্রম ব্যবস্থা। এখন রয়ে গেছে এখানে আরো দুটি সহায়ক ব্যবস্থা, অক্সিলারি সিস্টেম। দেখো লেখা আছে রিসোর্স সিস্টেম এবং হচ্ছে ভ্যালু সিস্টেম। অর্থাৎ রিসোর্স সিস্টেম সম্পদ ব্যবস্থা এবং মূল্যবোধ ব্যবস্থা যেটা হচ্ছে ভ্যালু সিস্টেম। তাহলে আমরা আবার একটু স্লাইডে দেখি যে এই যে রিসোর্স সিস্টেম যেটা সমস্যা সমাধান প্রক্রিয়ার মধ্যে যে পরিবর্তন প্রতিনিধি চারপাশে সম্পদ ব্যবহার করেন, এই সম্পদ কি হতে পারে? বস্তুগত আবার অবস্তুগত। তাহলে পারস্পরিক এবং সম্পদ সমূহের সমন্বয়ে গড়ে উঠেছে সম্পদ ব্যবস্থা। সম্পদ ব্যবস্থা দেখো আমি লিখেছি 3 ধরনের হতে পারে। এই দেখো ম্যাটেরিয়াল রিসোর্সেস, এটা হচ্ছে বস্তুগত সম্পদ, এরপরে হচ্ছে ইনম্যাটেরিয়াল রিসোর্সেস অবস্তুগত সম্পদ, এবং হিউম্যান রিসোর্সেস অর্থাৎ মানবীয় সম্পদ। তাহলে সম্পদ কয় রকম হতে পারে? ম্যাটেরিয়াল, ইনম্যাটেরিয়াল আর হচ্ছে হিউম্যান রিসোর্স। এভাবে সম্পদ কিন্তু হতে পারে। আচ্ছা, আমাকে একটু বলো তো তোমরা যে সম্পদ কত ধরনের হতে পারে? মিস 3 ধরনের হতে পারে। কি কি একটু বলতে পারবে? মিস বস্তুগত, অবস্তুগত আর হচ্ছে মানবীয় সম্পদ। ঠিক আছে, বুঝতে কি অসুবিধা হয়েছে? না মিস, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আবার আমরা স্লাইডে চলে যাচ্ছি। তাহলে এই যে ব্যবস্থাগুলো আমরা বললাম, বস্তুগত ম্যাটেরিয়াল রিসোর্স যেটা রিসোর্স সিস্টেম, যেটা সম্পদ ব্যবস্থা, বস্তুগত সম্পদ, অবস্তুগত সম্পদ আর হচ্ছে মানব সম্পদ। এখন এই যে তারপর কি আছে? ভ্যালু সিস্টেম আছে, মূল্যবোধ ব্যবস্থা আছে, যেমন ইউনিভার্সাল ভ্যালুস, এটা সার্বজনীন মূল্যবোধ। এরপরে রয়েছে সামাজিক মূল্যবোধ,
তারপর রয়েছে পেশাগত মূল্যবোধ, তারপর সেবা প্রতিষ্ঠানের মূল্যবোধ, আবার হচ্ছে সমাজকর্মী নিজস্ব মূল্যবোধ, সাহায্যার্থীর মূল্যবোধ। কি লেখা আছে? ইউনিভার্সাল ভ্যালু যেটা সার্বজনীন মূল্যবোধ, সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্যবোধ, প্রফেশনাল ভ্যালুজ পেশাগত মূল্যবোধ, ভ্যালুজ অফ দ্য এজেন্সি সেবা প্রতিষ্ঠানের মূল্যবোধ, ইন্ডিভিজুয়াল ভ্যালুজ অফ দ্য সোশ্যাল ওয়ার্কার সমাজকর্মী নিজস্ব মূল্যবোধ, ভ্যালুজ অফ দ্য ক্লায়েন্ট সাহায্যার্থীর মূল্যবোধ। এভাবে মূল্যবোধ ব্যবস্থা রয়েছে। এবার আমরা আসি সমাজকর্ম অনুশীলনে এই যে সিস্টেম থিওরি, এই সিস্টেম থিওরির যে গুরুত্ব সেটা কি হতে পারে? সেটা হতে পারে মানুষ এবং সমাজের মধ্যে যে সুসম্পর্ক স্থাপন, এটা করা সম্ভব সিস্টেম থিওরির মাধ্যমে, যেহেতু মানুষ, সমাজ এবং সমস্যা তিনটি পারস্পরিকভাবে জড়িত। তাহলে এরপর আমরা মূল্যবোধ সংকট দূর করতে পারি। আমরা মূল্যবোধ গুলো দেখলাম, দলীয় সদস্যদের চাহিদা পূরণ করা সম্ভব হয়, জটিল পরিস্থিতির ব্যাখ্যা প্রদান করা সম্ভব হয় এবং দায়িত্ব সচেতন করা সম্ভব হয়। এরপর থিওরি হচ্ছে রোল থিওরি বা ভূমিকা তত্ত্ব। আমি তোমাদের একটু পড়ে যাচ্ছি খুব একটু তাড়াতাড়ি করে, কারণ এই চ্যাপ্টারটা একটু বড়, তো আজকে এই চ্যাপ্টারটা চাচ্ছি শেষ করতে, কারণ পরবর্তীতে আবার 2 নম্বর চ্যাপ্টারে চলে যাব। সে কারণে তোমাদের যদি অসুবিধা হয় তাহলে আমি একটু বলবো। আচ্ছা, এখন আমরা আসি যেটা হচ্ছে রোল থিওরি বা ভূমিকা তত্ত্ব। এখন এই যে রোল থিওরি বা ভূমিকা তত্ত্ব, আমরা বিভিন্ন তত্ত্ব আমরা মনোসমীক্ষণ তত্ত্ব পড়েছি, ব্যবস্থা তত্ত্ব বা সিস্টেম থিওরি পড়েছি। এখন আমরা আসছি ভূমিকা তত্ত্ব বা রোল থিওরি। এখানে সমাজকর্ম অনুশীলনে ভূমিকা তত্ত্বের জ্ঞান এক বিশেষ স্থান দখল করে আছে, কেননা এই সমাজকর্মের অন্যতম লক্ষ্য হচ্ছে কি ব্যক্তির সামাজিক ভূমিকা পালন ক্ষমতার পুনরুদ্ধার, সংরক্ষণ এবং উন্নয়ন। মানুষ যেহেতু সামাজিক জীব আমরা জানি, তাই সমাজে বাস করতে হলে তাকে সর্বদাই কিন্তু কোনো না কোনো ভূমিকা পালন করতে হয়। তাহলে বাস্তবিক জীবনে মানুষ যখন তার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারে, তখন তার জীবন হয়ে ওঠে সহজ এবং সুন্দর, তাই না? তো অন্যদিকে দেখা যায় যে মানুষ যখন তার সঠিক এবং উপযুক্ত ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তখন ব্যক্তি এবং সমাজ জীবনের সৃষ্টি হয় নানা ধরনের সমস্যা। তাহলে এই ক্ষেত্রে ব্যক্তি, দল এবং সমষ্টির যে সামাজিক অবস্থান এবং যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদা অনুযায়ী তার সঠিক ভূমিকা যে পালন নিরূপণ করে তার সঠিকভাবে পালিত হচ্ছে কিনা তা দেখা, এবং না হয়ে থাকলে তা পালনের সঠিক পন্থা বা উপায় এটা খোঁজার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান সম্ভব। তো মূলত দেখা যায় যে এই ধারণার উপর বিশ্বাস স্থাপন করে সমাজকর্ম অনুশীলনে যে ভূমিকা তত্ত্ব রয়েছে, সেই ভূমিকা তত্ত্বকে গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। এখন তোমরা দেখো যে ভূমিকা তত্ত্বের যে প্রধান প্রধান যে প্রত্যয় রয়েছে, ভূমিকা তত্ত্বের প্রধান প্রত্যয় যেমন সামাজিক অবস্থান এবং সামাজিক মর্যাদা। এখন সামাজিক অবস্থান দুই ধরনের, দেখো আমি স্লাইডে লিখেছি, একটা হচ্ছে অর্পিত আর একটা হচ্ছে অর্জিত। অর্পিত অবস্থানটা কি? অর্পিত অবস্থান হচ্ছে ওই অবস্থান যেখানে ব্যক্তির গুণাগুণের যে কোয়ালিটিস যেটা এখান থেকে স্বাধীন এবং এই সমস্ত অবস্থা ব্যক্তির জন্ম, সামাজিক অভিজ্ঞতা, পরিপক্কতা প্রভৃতির উপর নির্ভরশীল। আর নারী, তারপর দেখা যায় যে নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী এরা হচ্ছে অর্পিত অবস্থানের উদাহরণ। অন্যদিকে অর্জিত কি হচ্ছে? এটা হচ্ছে ওই সমস্ত অবস্থান যেখানে ব্যক্তি নিজস্ব যে চেষ্টা রয়েছে, নিজস্ব দক্ষতা, যার মাধ্যমে সে অধিষ্ঠিত হয়, নিজের প্রতিষ্ঠায় যখন সে প্রতিষ্ঠিত হয়, অধিষ্ঠিত হয়, তখন সেটাই হচ্ছে তার অর্জিত। এখন আমরা আসি 2 নম্বর, দেখো স্লাইডে লেখা আছে ভূমিকা। ভূমিকা কি হচ্ছে? ভূমিকা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যগত আচরণ এবং দায়িত্ব, কর্তব্য এবং কাজ যা তাকে কোন বিশেষ সামাজিক অবস্থানে থাকার কারণে পালন করতে হবে। তাহলে ভূমিকার এরপরে আমরা আসছি 3 নম্বর, ভূমিকার সঙ্গী। এখানে রোল পার্টনার কি? যে কোনো ব্যক্তি যখন কোনো অবস্থানে থেকে ভূমিকা পালন করে, তখন তার ভূমিকা পালনের সঙ্গে আরো অনেকে কিন্তু সংশ্লিষ্ট থাকে বা জড়িত থাকে। তাহলে ভূমিকা পালনকালে ব্যক্তির সাথে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি বা পক্ষকে ভূমিকার সঙ্গী বা রোল যে পার্টনার, রোল পার্টনার বলা হয়। আচ্ছা, এরপরে আসো ভূমিকা জোট, রোল সেট, যেটা যে একজন ব্যক্তি কোনো নির্দিষ্ট একটি অবস্থানে থেকে যে সে কেবলমাত্র একটি মাত্র দায়িত্ব বা ভূমিকা পালন করেন তা নয়, বরং দেখা যায় সে যে ওই অবস্থানে থাকার কারণে তাকে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করতে হয়। এই নির্দিষ্ট যে অবস্থানে থেকে ব্যক্তিকে বিভিন্ন ধরনের যে সকল ভূমিকা পালন করতে হয়, তাদেরকে সামগ্রিকভাবে ভূমিকা জোট বা রোল সেট আমরা বলতে পারি। তাহলে
দেখা যায় যে আমরা যদি উদাহরণ হিসেবে বলতে পারি, তাহলে একজন সমাজকর্মীকে তার ক্লায়েন্টের জন্য এক ধরনের আচরণ করতে হয়, তত্ত্বাবধায়কের প্রতি আরেক ধরনের আচরণ করতে হয়। সে যে সংস্থায় কাজ করে সেখানে প্রশাসকদের প্রতি এক ধরনের আচরণ, আবার সহকর্মীদের সাথে ভিন্ন ধরনের আচরণ করতে হয়। এরপরে আমরা আসি 5 নম্বর, ভূমিকা প্রত্যাশা, রোল এক্সপেকটেশনস যাকে আমরা বলি। তো সাধারণভাবে দেখা যায় যে একজন ব্যক্তির কাছ থেকে যে ধরনের আচরণ বা ভূমিকা প্রত্যাশা করা হয় তার হলো ভূমিকা প্রত্যাশা, রোল এক্সপেকটেশন। তো সমাজে প্রতিটা ব্যক্তি কিন্তু একটা নির্দিষ্ট অবস্থানে রয়েছে এবং ব্যক্তির ওই অবস্থানের কাছ থেকে বেশ কিছু নির্দিষ্ট ভূমিকা প্রত্যাশা করে। যেমন যদি আমরা বলি যে একজন সমাজকর্মীর নিকট থেকে সাহায্যার্থী সেবা প্রত্যাশা করে, আবার একজন সমাজকর্মী ক্লায়েন্টের কাছ থেকে সমস্যা সংক্রান্ত সঠিক তথ্য প্রত্যাশা করে। এখন আমরা আসি আদর্শ। আদর্শ হচ্ছে এক ধরনের ভূমিকা প্রত্যাশা যেটা নির্ধারিত আচরণকে পরিচালিত করে। এরপরে চলে আসো সামাজিক পরিচয়, যেখানে সামাজিক পরিচিত নিজেদের সম্পর্কে এক ধারণা বা সমাজের নাগরিক হিসেবে মানুষের স্থান করে নেয়, যথার্থ তুলে ধরে এবং যা অন্যের কাছে মানুষের ভূমিকা সম্পর্কে বিচার করার সুযোগ সৃষ্টি করে দেয়। তাহলে এটা আমাদের গেল। এবার আমরা পরবর্তী স্লাইডে আসি যে সমাজ কর্মীদের জন্য ভূমিকা তত্ত্বের যে প্রয়োজনীয়তা। এখানে সাহায্যার্থী এবং সমাজকর্মীর মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়, মধ্যকার একটা সম্পর্ক। অনেক সময় দেখা যায় সম্পর্কে অনেক বাধা হতে পারে, এই ক্ষেত্রে ভূমিকা তত্ত্ব সহযোগিতা করে। পারিবারিক সমস্যা মোকাবেলার ক্ষেত্রে এটা হতে পারে যে পরিবারের সদস্যরা নিজের দায়িত্ব পালনে যদি অক্ষম হয়, তাহলে সেক্ষেত্রে সমস্যার সমাধানে ভূমিকা তত্ত্ব সাহায্য করতে পারে। ব্যক্তিকে দায়িত্ব সচেতন করে তোলার ক্ষেত্রে এটা অত্যন্ত উপযোগী, কারণ যোগ্যতা অনুসারে দায়িত্ব পালন যে করতে পারে, এই জন্য তাকে সচেতন করে তোলা হয়। ব্যক্তিগত সমস্যা মোকাবেলা করার জন্য হতাশা, দাম্পত্য কলহ, মাদকাসক্তি এরকম যদি কোনো সমস্যা থাকে, তাহলে ভূমিকা তত্ত্ব জ্ঞানকে কাজে লাগিয়ে এই তত্ত্বটা যথার্থভাবে প্রয়োগ করা যায়। তাহলে দলীয় সমস্যার সমাধান কিন্তু এখানে করা সম্ভব। এখন আমরা আসি পরবর্তী লার্নিং থিওরি, যেটা হচ্ছে শিক্ষণ তত্ত্ব। এখানে শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন মতবাদ আছে, যেমন প্রতিষ্ঠা এবং ভুল সংশোধন তত্ত্ব, যেটা থিওরি অফ ট্রায়াল এন্ড এরর, সাপেক্ষ প্রতিবর্ত শিক্ষণ তত্ত্ব, কন্ডিশনাল রিফ্লেক্স থিওরি অফ লার্নিং, পরিজ্ঞান শিক্ষণ তত্ত্ব, ইনসাইট থিওরি অফ লার্নিং, ডলার এবং মিলারের শিক্ষণ তত্ত্ব, ডলার এন্ড মিলার্স লার্নিং থিওরি, এবং সামাজিক শিক্ষণ তত্ত্ব, যেটা হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরি। এই যে প্রতিষ্ঠা এবং ভুল শিক্ষণ তত্ত্ব, যেটা আমরা প্রথমে বললাম যে প্রতিষ্ঠা এবং ভুল শিক্ষণ তত্ত্ব, এখানে তিনটি সূত্রের কথা বলা হয়েছে: কার্যফল সম্বোধনী নীতি, অভ্যাস বা অনুশীলন সম্বোধনী নীতি, আর হচ্ছে প্রস্তুতি সম্বোধনী নীতি। মূল বৈশিষ্ট্যগুলো দেখো তোমরা, যে শিক্ষণ ঘটে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার বন্ধন স্থাপনের মাধ্যমে, আর এই বন্ধন কিন্তু সংস্থাপিত হয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে। আর এই তন্ত্রের মূল উপাদান হচ্ছে একটি উদ্দীপক। পরিজ্ঞান বা যেটা আমরা বলি যে ইনসাইট থিওরি অফ লার্নিং, এখানে পরিজ্ঞান হলো কোনো পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট অর্থ উপলব্ধি করা, অর্থাৎ সমস্যাগুলোর যে ঘটনার উপাদানগুলি পারস্পরিক সম্পর্ক অনুধাবন করে সমস্যার সমাধান করণকে বলা হচ্ছে পরিজ্ঞান। তো শিক্ষার্থী কোনো কিছু শেখার সময় বারবার যদি ভুল সংশোধনের বদলে গোটা পরিবেশের তাৎপর্য সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভের মাধ্যমে নতুনকে আয়ত্ত করে। তাহলে দেখা যাচ্ছে যে এরপর দেখো ডলার এবং মিলারের তত্ত্ব। এখানে ব্যক্তিত্বের গঠন বিকাশে বিশ্লেষণ করতে গিয়ে আমরা ডলার মিলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব, যেখানে ডলার মিলার তত্ত্ব আমরা জানি। এখানে এই তত্ত্বের মূল ধারণা হচ্ছে প্রেরণা, প্রতিক্রিয়া, তারপরে হচ্ছে উদ্দীপক, আর হচ্ছে সন্তুষ্টি। সামাজিক শিক্ষণ তত্ত্ব, এখানে আমরা সামাজিক পরিবেশে চলতে গিয়ে নতুন পরিবেশের সাথে সামঞ্জস্য স্থাপন করতে হয়। এই যে সামঞ্জস্য বিধানের লক্ষ্যে আচরণের পরিবর্তন করতে হয়, সেজন্য প্রয়োজন হয় সামাজিক শিক্ষণ। যেমন সামাজিক শিক্ষণ অনুমোদিত কোনো ব্যবহারকে শিশু যখন শিক্ষণের মাধ্যমে আয়ত্ত করে, সমাজ অনুমোদিত কোনো ব্যবহারকে যখন আয়ত্ত করে, তখন তাকে বলা হয় সামাজিক শিক্ষণ। এখানে তাড়না হতে পারে নির্দেশ হতে পারে, প্রতিক্রিয়া, আর হচ্ছে পুরস্কার। এরপরে আমরা আসি লেভেলিং তত্ত্ব। এটা হচ্ছে তত্ত্বটি অপরাধী এবং সামাজিক নীতিকে প্রভাবিত করছে। একজন ব্যক্তি যে অপরাধী, তার বিচ্যুতির যে মূল কারণ আমাদের যে সামাজিক পরিবেশ, এই প্রতিক্রিয়া এবং তত্ত্বটি অপরাধী আচরণের জন্য খুবই উপযোগী। সমাজকর্ম অনুশীলনে লেভেলিং তত্ত্বের গুরুত্বটা হচ্ছে যে ব্যক্তির আচরণগত সমস্যার সমাধানের ক্ষেত্রে, অপরাধীর চরিত্র সংশোধনে, অপরাধীর আচরণ বিশ্লেষণে, মাদকাসক্ত নিরাময়ের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এরপর সর্বশেষ যে থিওরি, সেটা হচ্ছে আমাদের সংযুক্তি তত্ত্ব বা অ্যাটাচমেন্ট থিওরি। এখানে মানবীয় সম্পর্কে কিন্তু মনস্তাত্ত্বিক একটা বিষয়ের যে তত্ত্ব,
সেটা হচ্ছে এই অ্যাটাচমেন্ট ঘড়ি তথ্যটি একটি গবেষণা এবং ফলাফলের পরীক্ষণ এটা ফলাফল, তথ্যটি উদ্দেশ্যমূলক, আর হচ্ছে তথ্যটি বিভিন্ন রকম প্রয়োগ আমরা শিশুর যত্ন নিতে করতে পারি, শিশুর ক্লিনিকের অনুশীলনে করতে পারি, আবার প্রতিরোধ এবং চিকিৎসা ক্ষেত্রে আমরা এটা করতে পারি। তোমাদের কতগুলো বিবলিওগ্রাফি দেওয়া আছে, যে সহায়ক গ্রন্থ তোমরা তোমাদের বইয়ের পাশাপাশি এটা করতে পারো, এটা দেখে নিও। খুবই একটু বই, কতগুলো বইয়ের নাম দিয়েছি আমি, এগুলো তোমরা একটু স্লাইড দেখে তোমরা দেখে নিবে। আর সবশেষে আমি তো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার যে আহ্বান, সে আহ্বান জানাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ। তোমাদের সাথে আমি এবার একটু কথা বলি। আমরা প্রথম অধ্যায় কিন্তু শেষ করেছি। আমরা পরবর্তী ক্লাসে দ্বিতীয় অধ্যায়ে চলে যাব এবং দ্বিতীয় অধ্যায়ের আমরা শুরুতে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা করব। তাহলে আজকের মতো ক্লাস শেষ করছি। তোমাদের সবার সুস্থতা কামনা করছি। আমি আশা করছি আজকে যে পড়াগুলো হয়েছে তোমরা বাসায় চর্চা করবে এবং কোনো সমস্যা থাকলে পরবর্তী ক্লাসে আমাকে জানাবে। তাহলে আজকের মতো শেষ করছি ক্লাস। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা এবং সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।